আজ আমরা কথা বলবো অ্যান্ড্রু মার্ভেলের একটা অসাধারণ কবিতা নিয়ে, দ্য ডেফিনিশন অফ লাভ, অর্থাৎ ভালোবাসার সংজ্ঞা। বেশ জটিল কিন্তু অসম্ভব সুন্দর একটা কবিতা। চলুন এর রহস্যটা একটু একটু করে খোলা যাক। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে ভালোবাসাটা সবচেয়ে নিখুঁত সেটাই হয়তো সবচেয়ে অসম্ভব? ঠিক এই প্রশ্নটাই কিন্তু অ্যান্ড্রু মার্ভেলের এই কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে, আর এই প্রশ্নটাই আমাদের এক গভীর ভাবনার জগতে নিয়ে যাবে। আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কেন এই প্রেমটাকে অসম্ভব বলা হচ্ছে। তারপর দেখব ভাগ্য বা ফেট এখানে কিভাবে একটা ভিলেনের মতো কাজ করছে। এরপর আসবে কবিতার সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা, সমান্তরাল রেখার প্যারাডক্স। আর শেষে দেখব সবকিছু ছাপিয়ে কিভাবে এটা একটা মনের মিলনে পরিণত হয়। তো চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে। এই কবিতার ভালোবাসাটা জানেন কোনো সাধারণ আশা থেকে জন্মায়নি, বরং এর জন্ম হয়েছে গভীর হতাশা আর অসম্ভবতার মধ্য দিয়ে। কবিতার গভীরে যাওয়ার আগে চলুন চট করে কিছু বেসিক তথ্য জেনে নিই। এটা লিখেছেন অ্যান্ড্রু মার্ভেল, আর মজার ব্যাপার হলো এটা তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। এটা একটা মেটাফিজিক্যাল কবিতা। এর মানে কি? মানে হলো এখানে গভীর আবেগ আর দর্শনকে যুক্তির মোড়কে পেশ করা হয়েছে। আর এর যে একটা নির্দিষ্ট গঠন আর ছন্দ আছে, সেটা দেখলেই বোঝা যায় কবি কতটা যত্ন নিয়ে তার ভাবনাগুলোকে সাজিয়েছেন। কবিতার শুরুতেই একটা চমকে দেওয়ার মতো কথা বলা হয়েছে। বক্তা বলছেন তার ভালোবাসাটা কোনো আশা বা স্বপ্ন থেকে আসেনি, এর জন্ম হয়েছে হতাশা থেকে, অসম্ভবতার ওপর ভর করে। ভাবা যায়? আর ঠিক এই কারণেই এই প্রেমটা এত বিরল, এতখানি স্পেশাল। আর এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বক্তা এই অসম্ভবতাকে কোনো সমস্যা হিসাবে দেখছেন না, একদমই না। বরং তিনি মনে করছেন এটাই প্রমাণ করে যে তাদের ভালোবাসাটা কতটা খাঁটি, কতটা স্বর্গীয়। কারণ তার মতে সাধারণ কোনো দুর্বল আশা থেকে এত মহৎ প্রেমের জন্ম হতেই পারে না। এবার তাহলে কবিতার ভিলেনের সাথে পরিচিত হওয়া যাক। তবে ইনি কোনো মানুষ নন, ইনি হলেন এক অদৃশ্য শক্তি, ভাগ্য বা ফেট। চলুন দেখি এই ভাগ্য কিভাবে প্রেমিকদের শত্রু হয়ে দাঁড়ায়। মার্ভেল এই ভাগ্যকে জীবন্ত করে তোলার জন্য একটা দারুণ কাব্যিক কৌশল ব্যবহার করেছেন, যাকে বলে পারসনিফিকেশন। এর মানে কি? এর মানে হলো ভাগ্যকে এখানে শুধু একটা শক্তি হিসাবে দেখানো হয়নি, বরং তাকে এমনভাবে আঁকা হয়েছে যেন সে একজন জলজীবন্ত মানুষ, যার রাগ আছে, হিংসা আছে, নিজস্ব উদ্দেশ্যও আছে। এই লাইনগুলোই দেখুন পারসনিফিকেশনটা কি সুন্দরভাবে কাজ করছে। ভাগ্যকে এখানে একজন ঈর্ষান্বিত প্রতিবেশীর মতো লাগছে, যে দুটো নিখুঁত ভালোবাসাকে একসাথে দেখলে জ্বলে ওঠে, আর শুধু দেখেই থেমে থাকে না, তাদের আলাদা করার জন্য উঠে পড়ে লাগে। আর এই ভাগ্য কিন্তু মোটেও চুপচাপ বসে নেই। কবি বলছেন সে সক্রিয়ভাবে প্রেমিকদের মাঝে লোহার দণ্ড পুঁতে দিচ্ছে, তাদের ঠেলে পাঠিয়ে দিচ্ছে পৃথিবীর দুই প্রান্তে, দুই মেরুতে। আসলে ভাগ্য ভয় পায়। সে ভাবে এই দুটো নিখুঁত প্রেম যদি এক হয়ে যায়, তাহলে তার নিজের অস্তিত্বই হয়তো সংকটে পড়ে যাবে। আচ্ছা, এবার আমরা এই কবিতার সেই অংশে চলে এসেছি যেটা সম্ভবত সবচেয়ে বিখ্যাত, আর এই কবিতাকে একেবারে অমর করে রেখেছে। এটা হলো সমান্তরাল রেখার রূপক বা প্যারাডক্স। এটা ভালোবাসার অসম্ভবতার এক অবিশ্বাস্য চিত্র তৈরি করে। এখানে একটা তুলনা করা হয়েছে, খেয়াল করুন। একদিকে আছে সাধারণ বা তির্যক ভালোবাসা, সেগুলো হয়তো নিখুঁত নয়, কিন্তু সেগুলোর একটা সম্ভাবনা থাকে মিলিত হওয়ার। কিন্তু অন্যদিকে আছে বক্তার সমান্তরাল ভালোবাসা, যা একেবারে নিখুঁত, সোজা, অসীম। আর জ্যামিতির নিয়মে দুটো সমান্তরাল রেখা যেমন কখনো মেলে না, এদের ভালোবাসাও ঠিক তেমনই। এই দুটো লাইনই আসলে পুরো কবিতার নির্যাস। কি অদ্ভুত একটা প্যারাডক্স, তাই না? তাদের ভালোবাসাটা নিখুঁত আর চিরন্তন, কারণটাই হলো এটা কখনো শারীরিক পূর্ণতা পাবে না, ঠিক দুটো প্যারালাল লাইনের মতো, যারা অনন্তকাল ধরে পাশাপাশি চলতে পারে, কিন্তু কখনো একসাথে মিশে যেতে পারে না। তাহলে উপায়টা কি? যদি একসাথে থাকাটাই অসম্ভব হয়, তাহলে এই ভালোবাসার ভবিষ্যৎ কি? চলুন এবার কবিতার শেষ অংশে যায়, যেখানে মনে হবে যেন সব হেরে গিয়েও আসলে এক বিশাল জয় হয়েছে। এই প্রশ্নটাই তো সব। ভাগ্য যদি তাদের সবসময় আলাদা করেই রাখে, তাহলে এই ভালোবাসার মানেটা কি? এর কি কোনো মূল্য আছে? বক্তায়ের একটা অসাধারণ উত্তর দিয়েছেন। আর এখানেই কবিতার আসল ম্যাজিকটা লুকিয়ে আছে।
বক্তা বলছেন যে ভালোবাসাটা তাদের বেঁধে রেখেছে সেটা আসলে শারীরিক নয়, সেটা আত্মিক। এটা দুটো শরীরের মিলন নয়, এটা হলো মনের মিলন। ভাগ্য শরীর দুটোকে আলাদা করতে পারে, কিন্তু মন দুটোকে কিছুতেই না। সবশেষে চলুন একটু দেখি মার্ভেল ঠিক কোন কাব্যে কৌশলের জোরে এত গভীর আবেগ আর জটিল একটা দর্শনকে এত সহজে এত সুন্দর করে ফুটিয়ে তুললেন। মার্ভেলের মূল অস্ত্রটার নাম হল কনসিট। এটা মেটাফিজিক্যাল কবিতার একটা খুব বড় বৈশিষ্ট্য। জিনিসটা কি? এটা হলো দুটো একদম আলাদা জিনিসের মধ্যে একটা খুব বুদ্ধিদীপ্ত আর চমকে দেওয়ার মতো তুলনা। যেমন এখানে কোথায় ভালোবাসা আর কোথায় জ্যামিতির সমান্তরাল রেখা, কিন্তু কবি এদের মধ্যে একটা অসাধারণ যৌক্তিক মিল খুঁজে বের করেছেন। দেখুন মার্ভেল কিভাবে ধাপে ধাপে কনসিটটা তৈরি করলেন। প্রথমে তিনি বললেন নিখুঁত প্রেমের কথা, যা ভাগ্যে দিয়ে আলাদা করা। তারপর আনলেন নিখুঁত সমান্তরাল রেখার আইডিয়া, দুটোই অসীম। আর শেষে গিয়ে সিদ্ধান্তে এলেন যে যেহেতু রেখাগুলো মেলে না, তাই এই প্রেমিকরাও মিলতে পারে না। কি দারুণ একটা যুক্তি, তাই না? এটাই মেটাফিজিক্যাল কবিতার মজা। তাহলে সব মিলিয়ে এই কবিতা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, নিখুঁত ভালোবাসা শুধু শরীরে নয়, মনেও থাকতে পারে, এমনকি সেটা শারীরিকভাবে অসম্ভব হলো। দ্বিতীয়ত, ভাগ্য বা বাইরের পরিস্থিতি অনেক বড় বাধা হতে পারে, কিন্তু মনের মিলনকে সেটা হারাতে পারে না। আর শেষে আমরা দেখলাম মেটাফিজিক্যাল কবিতা কিভাবে যুক্তি দিয়ে আমাদের আবেগের গভীরতম জায়গাগুলোকে ছুঁয়ে যেতে পারে। 17 শতকেরই কবিতাটা আজকের দিনেও আমাদের জন্য একটা বিশাল প্রশ্ন রেখে যায়। আচ্ছা, মনের ভালোবাসা কি সত্যি শরীরের ভালোবাসার চেয়ে বেশি নিখুঁত? কোনটা আসলে শ্রেষ্ঠ? প্রশ্নটা ভাবার জন্য রইল।